ওয়াশিংটন ডিসিতে আজকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ, ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ, মেরিল্যান্ড স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র মহিলা লীগ, শ্রমিক লীগ এবং যুক্তরাষ্ট্র ছাত্রলীগ একটি অভিযোগ পত্র 22 পৃষ্ঠার তারা স্টেট ডিপার্টমেন্টে জমা করেন মার্কো রুবিওর জন্য। মার্কো রুবিওর পক্ষ থেকে কেউ একজন, যেটা আমার ভিডিওতে আমি তখন হয়তো অনুপস্থিত ছিলাম, যে তারা হস্তান্তর করেন। তাদের স্লোগানগুলোর মধ্যে ছিল ডক্টর ইউনূসের যে এই, কারণ আপনি শুরুতেই যে কথাগুলো বলছিলেন যে বাংলাদেশের ঘটনা এত দ্রুত পরিবর্তন অর্থাৎ ভালোর দিকে নয়, যে দিন দিন যে একজন মুমূর্ষু রোগী যেমন আরো বেশি মুমূর্ষু হয়ে পড়ে, সেই রকম বাংলাদেশের অবস্থা প্রতিদিনই এরকম ভাবেই খারাপের দিকে যায় বলে আমরা আসলে কোনটা দিয়ে শুরু করব, কোনটার জন্য কাজ করব, কিসের জন্য কাজ করছি, কোনটা বাধা দিব, কোন বিষয়টা নিউজ করব, কোন বিষয়টা, এসবগুলো হাজার হাজার আনলিমিটেড। বাংলাদেশের আনাচে কানাচে প্রায় সমস্ত জায়গা থেকেই আমরা, যেহেতু ইতিমধ্যে বাংলাদেশের গণমাধ্যম যেহেতু আমাদের বাংলাদেশের সঠিক চিত্র তুলে ধরে না, তাই বাংলাদেশের নট অনলি ঢাকা, নট অনলি চট্টগ্রাম, নট অনলি সিলেট, বাংলাদেশের আনাচে কানাচে বহু জায়গা থেকে আমাদেরকে ভিডিও এবং ফটোগ্রাফি পাঠানো হয়, যেসবগুলো অ্যাট্রোসিটি, যেসবগুলো কোনো ধরনের সংবাদ বাংলাদেশেও আসে না। এখন আমাদের লোকবলের অভাবের কারণেও কিন্তু আমরা এটা সবসময় সব প্রচার করতে পারি না। তবে আর্কাইভ করা হচ্ছে আজকের যে ডেমনস্ট্রেশন ছিল, এই ডেমনস্ট্রেশনটা আসলে বাংলাদেশের ডক্টর ইউনূসের 12 মাসের আমি বলবো যে যে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ক্ষমতাসীন একটি সরকারকে ডক্টর ইউনূসের কথা মেটিকুলাসলি ডিজাইন করে তাদের যে প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি আমি বলবো, প্রতিশ্রুতি দিয়েছিল বাংলাদেশের মানুষকে, তার কোনো কিছুই পালন করেননি। তার চেয়ে তারা টার্গেট করে প্রো বাংলাদেশ, শুধু আওয়ামী লীগ নয়, 71-এর পক্ষের, বাংলাদেশের পক্ষের, স্বাধীনতার পক্ষের সকল মানুষ এবং স্মৃতিস্তম্ভ সহ সকল কিছুকে তারা ঘুরিয়ে দিচ্ছেন। এটা একটা বিষয়। আরেকটা বিষয় ছিল 16ই জুলাই, যেটা গোপালগঞ্জকে মার্চ টু গোপালগঞ্জ, একটি নতুন রাজনৈতিক সংগঠন যেটা বলছে তারা পদযাত্রা করছে দেশব্যাপী তাদের সরকারি পৃষ্ঠপোষকতায় এবং আর্মির সাজোয়াজান সামনে পিছনে নিয়ে। সেই দল সারা দেশে পদযাত্রা বা পথ মেলা, আই ডোন্ট নো, আমি যেহেতু এই বিষয়গুলো তেমন মাথায় নিতে চাই না, সেটাকে তারা পরিবর্তন করে বলল মার্চ টু গোপালগঞ্জ। এই বিষয়টাও আজকের একটা মৌলিক বিষয় ছিল এই প্রতিবাদ সভার। কিন্তু আমি যেটা এখানে মেনশন করতে চাই, মিলিটেন্টরা কিছু শব্দ প্রয়োগ করে, ইউজ করে এটা বোঝানোর জন্য যে কি ধরনের কাজ হবে। মার্চ টু গোপালগঞ্জ, এই যে মিলিটেন্ট ওয়ার্ড গুলো ব্যবহার করা হলো, তাতেই বোঝা যাচ্ছে যে আরেক 32 নম্বরে যেভাবে সরকারি পৃষ্ঠপোষকতায় যে ঘটনাগুলো ঘটলো এবং সরকারি বুলডোজার দিয়ে যেভাবে করানো, ঠিক একই কায়দায় তারা সেদিন সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে গোপালগঞ্জে গিয়েছিল। কিন্তু গোপালগঞ্জের শতভাগ মানুষ, আমি বলবো শতভাগ মানুষ, গোপালগঞ্জে তাদের মিটিং এ, ভিডিও আপনি দেখেছেন, আমি দেখেছি, সেই মিটিং এ তাদের নিজস্ব গাড়িতে করে তাদের সহযোগী এবং তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য যে গুন্ডা বাহিনী বা টেরর গ্রুপ রেখেছিল, যেসবগুলো ছবি আমাদের কাছে আছে, এছাড়া গোপালগঞ্জের কোনো সাধারণ মানুষকে ওই চেয়ারগুলোতে বসতেও দেখা যায়নি। হঠাৎ করে দেখলাম ওই চেয়ারগুলো সমানে উড়ে যাচ্ছে বিভিন্ন দিকে। অতএব আমি এখানে একটা বিষয়, যারা আমাদেরকে শুনবেন বা শুনছেন, আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। লক্ষ্য করবেন, গোপালগঞ্জে যা ঘটলো সেটা সরকারি কোনো নির্দিষ্টভাবে ব্যাখ্যা করা হলো না। সরকার বলছে গোপালগঞ্জে আক্রমণ করা হয়েছে। সরকার আরেকটা কথা বলছে যে 71-কে যারা গন্ডগোল বলে, এটাকেও বলছে গোপালগঞ্জে গন্ডগোল হয়েছে। কিন্তু গোপালগঞ্জে কার সাথে কার গন্ডগোল হয়েছে, গোপালগঞ্জের ঘটনাটা কি? আমি চ্যালেঞ্জ করছি বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর যে কোনো লেভেলের, সেটা হতে পারে র্যাব, হতে পারে পুলিশ, হতে পারে বাংলাদেশ মিলিটারি, যে বাংলাদেশের মিলিটারিকে সেদিন গোপালগঞ্জের কোনো মানুষ আক্রমণ করেননি। গোপালগঞ্জের সাধারণ মানুষেরা একটা একটি অশিক্ষিত মূর্খ একটি গ্রুপ, যখন বাংলাদেশের শুধু জাতির পিতাই নন, যে বিশ্ব নেতা বঙ্গবন্ধুকে যখন অশালীন ভাষায় গালিগালাজ করছে, তখন সাধারণ মানুষ এই সভা পণ্ড করে দেয়। এটার ভিডিও আপনারা দেখতে পারেন।
মিস্টার ওয়াকার, আপনি এই ভিডিওটা দেখতে পারেন। আরো বাংলাদেশের যে সকল জেনারেল ব্রিগেডিয়ার আপনারা রয়েছেন, আপনারা এই ভিডিওটা দেখতে পারেন। দেখুন, সেখানে কোনো মানুষকে কিল ঘুষিও দেয়নি, তারা সভাকে পণ্ড করে দিয়েছে। হ্যাঁ, এই সভাপণ্ড যদি বাংলাদেশের কোনো আইনে হয়ে থাকে, যে কোনো আইনের ব্যাঘাত, অবশ্যই তাদের নামে তাদেরকে কেস করে গ্রেফতার করে জাস্টিসে পাঠানো যায়, মানে বিচারে পাঠানো যায়। কিন্তু আর্মি, আপনারা তো গুলি করেছেন, এবং ভিডিওতে আমি আমার সম্ভাবনা থাকলে এখনই, মানে উপায় থাকলে আমি এখনই দেখাতে, আমি সেগুলো আমাদের আর্কাইভ করা। আপনারা নির্দেশ দিচ্ছেন বাংলায় গুলি কর, সোজা বুকে গুলি কর, এটা আপনারা বলছেন। অথচ আপনাদের সেখান থেকে মানুষ দেখাই যাচ্ছিল না যে আপনাদেরকে কেউ আক্রমণ করছে কিনা। সেই সাথে ভিডিও আছে আমাদের কাছে, যে যাদেরকে আপনারা বাংলাদেশের সাধারণ মানুষের করের পয়সায় সাজু আজান কিনা, যেই সাজু আজান আপনার ব্যবহার করে আপনারা দুইটি প্রেসিডেন্টকে শুধু হত্যা করেছেন বাংলাদেশে, আপনারা বাংলাদেশকে বহিঃশত্রুর আক্রমণ থেকে কখনোই রক্ষা করেননি। এই যে যারা আজকে যাদেরকে আপনারা সাজু আজান দিয়ে প্রোটেকশন দিচ্ছেন, তারা কিন্তু আসলে বহিঃশত্রুর এজেন্ট, এবং তাদেরকে আপনারা সমস্ত সরকারি প্রোটোকল দিয়ে বাংলাদেশে ঘোরাচ্ছেন। বেলা শেষে আসলে আপনারা পাকিস্তান স্টাইলে, যে পাকিস্তান ফর্মুলায়, পাকিস্তান আর্মির ফর্মুলাতে যে কাজটুকু করতে চাচ্ছেন, সেই বিষয়টা হলো যে একবার পাকিস্তান আর্মি ইমরানকে নিয়ে আসে, আবার অমুককে নিয়ে আসে, তমুককে নিয়ে আসে, তাদেরকে একটা নির্বাচনের মধ্যে ক্ষমতায় বসায়, এবং 5 বছর তারা কখনো শেষ করতে পারেনি পাকিস্তান জন্ম নেওয়ার পর। দ্যাট ইজ দ্য ট্রু হিস্ট্রি। এবং সেই ধারায় আপনারা চাচ্ছেন এই অশিক্ষিত বর্বর কয়েকজনকে ক্ষমতায় বসানোর জন্য, যার জন্য আপনারা প্রোটোকল দিচ্ছেন। মৌলিক কথায় ফিরে যাই, মাইলস্টোন একটা স্কুল, সেই স্কুলের উপর ফাইটার জেট বিমান পড়ে গেল, দুর্ঘটনা, মেনে নিলাম, দুর্ঘটনা ঘটতেই পারে। আমি যখন বিমানে বসি তখনও দুর্ঘটনা ঘটতে পারে, ফাইটার জেট সেটা দুর্ঘটনা করতে পারে। এটা অনেকগুলো প্রশ্ন এখানে, এটাও একটা কারণ ছিল আজকের এই বিক্ষোভ বা সমাবেশের ওয়াশিংটন ডিসিতে। এবং সেখানে শুধু আমরাই না, লোকাল মানুষেরা, আমেরিকান মানুষেরা উপস্থিত ছিলেন। প্রচন্ড অস্থির গরম থাকলেও সেখানে অন্যান্য সাংবাদিকরাও ছিলেন। তো মাইলস্টোনের ঘটনাটা তো ছোট, মানে এটা একটা দুর্ঘটনা হলে আমাদের কেন বলতে হবে এটা নিয়ে কথা? দুর্ঘটনা হলে আমাদের দেশের যে কোনো উপায়ে যে দেশ পরিচালনা করেন, তাকে দুঃখ প্রকাশ করতে হবে, লাশ গণনা করতে হবে, তাদের পরিবারের প্রতি সমবেদনা দেখাতে হবে, প্রয়োজন বোধে পরিবারের কাছে যেতে হবে। যাওয়া যাবে না হসপিটাল, কারণ হসপিটালে গেলে চিকিৎসা নিচ্ছে তার অসুবিধা হবে। তারপরে এটা বার্নিং বিষয়, শরীর পুড়ে যাওয়া, সেখানে যে কোনো দরকার, একটা মানুষ এই সাধারণ জ্ঞানটুকু তো আমাদের সকলের থাকা উচিত। বায়োলজিস্ট হতে হবে না, আপনাদের বায়োলজিস্ট হতেই হবে না যে আমরা সারাদিন কোটি কোটি ভাইরাস ব্যাকটেরিয়া আমরা বহন করি। অতএব একটা ওপেন উন্ডের কাছে আপনি যাবেন কেন? কিন্তু আপনারা এই কাজটা, এই সবগুলো করছেন। আপনারা সেখানেও ভোটের রাজনীতি করতে গেলেন। সচিবালয়ে গেলেও আমাদের এই শিশুরা দাবি করতে যে তাদের তাদের সহপাঠীদের যে হত্যা করা হলো বা নিহত হলো, দুর্ঘটনা যদি যদি প্রমাণিত হয় দুর্ঘটনা, তাদের রিয়েল হিসাব দেওয়ার জন্য। এবং তারা স্বাভাবিকভাবেই বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা বলা হয়, আমি তা ওনার চেহারাও মনে নেই, উনি আসলে কি বলবো, কিভাবে উনি প্রফেসর ইউনূসের 30 বছরের সহকর্মী, সেজন্য এটা উপহার স্বরূপ মনে হয় দিয়েছেন, কারণ উনি জানেন না কিছু। নূরজাহান বেগম। আচ্ছা, ডক্টর ইউনূস বাংলাদেশকে ওনার নিজের একটা প্রতিষ্ঠান হিসাবে ব্যবহার করছেন। তো সেখানে এই শিশুদের উপর আবার গুলি চালানো হলো, আই রিপিট ইট, আবার গুলি চালানো হলো। কমপক্ষে একজন শিশু হত্যা করা হলো সেখানে। তাদের উপর যে পুলিশি অত্যাচার এবং মিলিটারি অত্যাচার সেদিন হলো, সেটারও কিন্তু ভিডিও ভাইরাল হলো, যেসবগুলো বাংলাদেশের কোনো গণমাধ্যম প্রকাশ করেনি। কিন্তু এই মুহূর্তে পৃথিবীর যোগাযোগ মাধ্যমে আপনারা তো এটা বন্ধ করতে পারবেন না, পৃথিবী এটা ছড়িয়ে গেছে। তো এই ছিল আমাদের ওয়াশিংটন ডিসির বিষয়। আর বিষয়টা হলো যে আমরা জানি ছোটবেলা থেকেই এটা আমাদের স্কুল কলেজগুলোতে প্রায় যোগ করে বলা হতো যে কারো সর্বাঙ্গে ঘা, মলম দিবেন কোথায়, ওষুধ দিবেন কোথায়। তাতে আমরা যখন একটা কথা নিয়ে শুরু করি, আমরা আসলে এতগুলো বিষয় বাংলাদেশে পরপর ঘটে যে আমরা আসলে কোনো বিষয়টাই একটি বিষয়কে তুলনা করতে পারি না।
ঠিক বলছেন দস্তগীর ভাই। আমার কাছে মনে হয় কি বাংলাদেশের বিষয়টা ঠিক আমরা যেন রোলার কোস্টার চড়ছি। রোলার কোস্টার একবার একটা কার্ভ নামার পরে মনে হয় কি এই বুঝিস আমি নেমে যাই, বাবা আরো হইছে, আর লাগবে না। তো বাংলাদেশে প্রতিনিয়ত এমন সব ঘটনা ঘটছে গত 11 মাসে, যেটার সাথে বাঙালি জাতি আসলে পরিচিতই ছিলাম না আমরা। হ্যাঁ, তো এটা একটা ভয়াবহ বিষয়। তো জানি না কি হবে। আপনি বোধহয় এখনো শুনে থাকেন এই যে এনসিপি, যে অনিবন্ধিত যে সরকারি যে দলটা, ওরা নেত্রকোনা যাবে। তো কয়েকটা স্কুলে তাদের স্কুল ছুটি দিয়ে দেওয়া হয়েছে, তাদের থাকা, তাদের নিরাপত্তা সমস্ত কিছুর জন্য স্কুলই বন্ধ করে দিছে। স্কুল এখন বাচ্চারা স্কুলে যাবে না, ওনারা এই যে ডক্টর ইউনূসের এই যে ছেলেপেলেরা যাবে। আসলে কি বলবো বলেন। তো এই যে গতকালকে আবার এই যে সাবেক যে প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক, একজন মুক্তিযোদ্ধা, ওনাকে গ্রেফতার করা হলো। তারপরে আবার শুনতে পেলাম ওনার জন্য কোনো আইনজীবী নিয়োগ করা যাচ্ছে না। এই যে আমার প্রশ্নটা দস্তগীর ভাই, এই যে প্রতিনিয়ত যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, প্রতিনিয়ত যে একটা মানে বেসিক রাইটস বাংলাদেশের মানুষের, যে একটা আইনি, একটা মানুষ অপরাধ করলে তার বিচার হবে, বিচারিক প্রক্রিয়া হবে, তার জন্য একটা আইনজীবী যাবে, নিয়োগ করা হবে, এটার একটা প্রসেস আছে না? এই যে একটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটা কি আপনি তো ইউএস একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করেন, সো ওইখানে কি আসলে আমরা অ্যাড্রেস করতে পারছি? আমি এখানে অ্যাড্রেস করার বিষয়টার চেয়ে অন্য একটি বিষয় নিয়ে আলাপ করা খুব জরুরি। অ্যাড্রেসিং বিষয়টা আমরা পরবর্তীতে তুলে ধরতে পারবো। খায়রুল হক বাংলাদেশের এককালীন প্রধান বিচারপতি। আপনি বলছেন যে, বা আমরা সামাজিক মাধ্যম থেকে জানি যে ওনার জন্য কোনো পাওয়া যায়নি, আইনজীবী পাওয়া যায়নি, এসবগুলো টুকরো টুকরো সংবাদ। কিন্তু আমাদের যেটা নিয়ে আলাপ করতে হবে যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং প্রশাসনিক বিভাগ, এক্সিকিউটিভ, এই বিষয়গুলো একটা রাষ্ট্রের আলাদা আলাদা এবং তারা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করে। বিচার বিভাগের উপরে কেউ নেই, আবার আইন বিভাগের উপরেও কেউ নেই, প্রত্যেকে আলাদা আলাদা। রাষ্ট্র এইভাবে চলবে। আরেকটি বিষয়, যখন থেকে আজ থেকে প্রায় 7,500 বছর পূর্বে খামুরাফি যখন আইনকে কোডিং করেন, তার থেকে কিন্তু আমরা বেশি দূর যেতে পারিনি, কারণ মানুষের সকল ধরনের অ্যাক্টিভিটিসকে তখনই উনি লিপিবদ্ধ করেন একটি আইন বই হিসেবে। এটি প্রাচীনতম উদ্ধারকৃত আইন শাস্ত্রের মৌলিক ডকুমেন্ট বলা যায়, কোড। সেই ব্যবস্থা থেকে তার পরবর্তীতে ধীরে ধীরে আসলো কমন ল, বিষয়টা গেল ব্রিটিশ অ্যাংলো স্যাক্সন ল, আরেকটা কালচার হলো রোমান ল, যেটা হলো সর্ব ইউরোপীয় কান্ট্রিগুলো ব্যবহার করে। এটাকে সিভিল সিস্টেম অফ ল বলে, আর ব্রিটিশ ইয়াকে বলা হয় কমন ল সিস্টেম অফ ল। এই দুইটি সমস্ত ল এর আবার বেসিকটা হলো রীতি, যেটা প্রচলিত রীতি, যেটা সামাজিক রীতি, সেটাই আইন। এখন এত কথা কেন বলছি? রীতিটা হলো যে একটি বিচার বিভাগের সমস্ত বিচারকগণ কখনোই তার বিচারের জন্য কোনোদিনই কারাবরণ করবেন না, ফুল স্টপ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।